আজকে সাদিদদের প্ল্যান হচ্ছে মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা। সাথে সাথে সোনাদিয়া দ্বীপটাও ঘুরে দেখবে তারা। তাই রিসোর্ট থেকে সকালের ব্রেকফাস্ট করেই তারা মহেশখালীর উদ্দেশ্য বেরিয়ে পড়েছে। নীলা সকালের নাস্তা ঠিকভাবে করেনি, তার নাকি আর একটু খেলে বমি আসবে। তাই ওই সময় সাদিদও আর জোর করেনি। কিন্তু এখন নীলার কান্না পাচ্ছে। এই ছেলেটা এত অত্যাচার কিভাবে করে নীলার উপর। আর খেতে পারবো না, প্লিজ দিয়েন না বেবি, মার দিব কিন্তু। একটু খেতে না খেতেই আর খাবো না। চুপ করে খাও, আর একটা কথাও নয়। আপনি এত জ্বালাচ্ছেন কেনে? আপনার জন্য আমি গাড়ি থেকে বাহিরের দৃশ্যগুলোও দেখতে পারছি না। তোমাকে দৃশ্য দেখতে কি মানা করেছে? মুখ দিয়ে খাও, চোখ দিয়ে দৃশ্য দেখ। আরে শালিকা সাহেবা, খাও খাও। এমন প্রেমিক পুরুষ আর পাবে না কিন্তু। এই আপনি চুপ করবেন? ছোট ভাইবোনের কথার মাঝখানে কথা বলেন। একটুও লাজলজ্জা নেই? তুমি শুধু আমাকেই দেখতে পাও। সাদি যে নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, এইটা দেখো না তুমি। এই ভাইয়া, এখানে নির্লজ্জের কি দেখলে? আমার পাখি খেতে চায় না, আর ওর শরীরের যা অবস্থা তুমি দেখ না। তাই তো জোর করে খাওয়াতে হয়। এই পাখি, তুমি এখনো মুখেরটা শেষ করনি কেন? খাও তো, ওদের কথায় কান দিও না। শাহেদ নিধি মুখ টিপে হাসছে। নীলা আর কিছু বলার সাহস পায়নি, নতুবা এই ছেলে আবার কি বলবে তার বিশ্বাস নেই। চোখমুখ খিচে স্যান্ডউইচটা খেয়েছে সে। সাদিদও নীলার ভাবভঙ্গি দেখেছে, কিন্তু একরকম না দেখার মতো করেই পুরো স্যান্ডউইচটা তাকে খাইয়ে দম নিয়েছে সে। খাবার নিয়ে এই মেয়েকে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। জোর না করলে খেতেই চায় না। নীলা মুখ ভার করে গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। সাদিদ সামনে তাকিয়ে দেখল নিধি এবং শাহেদ ফোনে কি নিয়ে ব্যস্ত। পিছনের দিকে খেয়াল নেই তাদের। সাদিদ একটু কাছে এসে নীলার গা ঘেঁষে বসল। নীলা রাগ করে আরেকটু সামনে যাওয়া ধরতেই বাদ সাধল সাদিদ। সে ডানহাতে নীলার কোমর চেপে ধরল। নীলার মুহূর্তেই শরীর শিরশির করে উঠল। সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। শরীর মৃদু কাঁপছে তার। সাদিদ নীলার কানে কানে ফিসফিসিয়ে বলল, বেবি আই লাভ ইউ। নীলা চমকিত চোখে সাদিদের দিকে তাকাল। সাদিদ নীলার চোখে চোখ রেখেই মৃদু স্বরে বলল, এন্ড আই কান্ট লিভ উইথাউট ইউ। সো আই উইল ডু হোয়াটেভার ইট টেক্স টু স্টে ইউ হেলদি। ইউ লাইক ইট অর নট, বাট বেবি আই হ্যাভ নো আদার চয়েজ। বলেই সাদিদ নীলার ডানগালে ছোট্ট করে একটা চুমু খেল। নীলা বিস্ফোরক চোখে সামনে তাকাল। না, কেউ তাদের দিকে খেয়াল করেনি। নীলা ঘাড় ঘুরিয়ে সাদিদের দিকে তাকাল। সে কিউট একটা হাসি ঠোঁটে ঝুলিয়ে নীলার দিকেই তাকিয়ে আছে। নীলা আর কি করবে? এমন একটা ছেলের প্রেমে পড়েছে যার সাথে রাগ করেও থাকতে পারে না সে। হয় কথায় নতুবা কাজে রাগ ভাঙিয়ে দেয়। নীলাও প্রত্যুত্তরে মৃদু হেসে সাদিদের কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সাদিদের ঠোঁটের হাসি বিস্তৃত হল এবার। সাদিদরা ইতিমধ্যে ফিসারি ঘাটে চলে এসেছে। এখানে থেকেই শুরু মহেশখালীর যাত্রা। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। কক্সবাজার থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এটি 4টি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ। বাকি 3টি দ্বীপ হল সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। কক্সবাজার থেকে মহেশখালী যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ফিশারি ঘাটে। কলাতলি এবং টার্মিনাল উভয় স্থান থেকেই অটোতে সিএনজি করে 6 নং জেটি ঘাটে যেতে পারবেন। কলাতলি থেকে 80 থেকে 120 টাকায় এবং টার্মিনাল থেকে 150 থেকে 250 টাকা লাগবে। তারপর সেখানে গিয়ে 6 নং জেটি ঘাট থেকে স্পিডবোট বা ট্রলারে করে মহেশখালী দ্বীপে যেতে হবে। স্পিডবোটে ভাড়া 75 টাকা আর ট্রলারে 30 টাকা।
তবে রিজার্ভ গেলে 1200 থেকে 1400 টাকা, আর সেক্ষেত্রে খরচ প্রতিজনের 110-এর বেশি হয়ে যায়। সর্বোচ্চ 11 জন যাওয়া যায় এক স্পিড বোটে। স্পিডবোটে করে দ্বীপে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, আর ট্রলারে 30 মিনিট লেগে যায়। সাদিদরা একটা স্পিড বোট রিজার্ভ করল, কিন্তু তারা প্রথমে মহেশখালী ঘাটে যাচ্ছে না, কেননা তারা প্রথমে সোনাদিয়া দ্বীপে যাবার প্ল্যান করেছে। কক্সবাজার থেকে সরাসরি স্পিডবোট রিজার্ভ করে সোনাদিয়া দ্বীপে যাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেজন্য নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গুনতে হয়। আর আরেকটা মাধ্যম হচ্ছে মহেশখালী টু সোনাদিয়া, সেক্ষেত্রে টাকার পরিমাণটা কম লাগে। মহেশখালী ঘাটে নেমে রিকশা নিয়ে চলে আসতে হয় গোরখঘাটা বাজারে, ভাড়া 20 টাকা। এরপর আপনাকে যেতে হবে ঘটিভাঙ্গায়। মহেশখালীর গোরখঘাটা থেকে ঘটিভাঙ্গার দূরত্ব 24 কিলোমিটার। 34 জন হলে একটা সিএনজি নিয়ে যেতে পারেন ঘটিভাঙ্গা, ভাড়া 1,50,170 টাকা। সেখান থেকে আবার ইঞ্জিনচালিত নৌকায় করে সোনাদিয়া দ্বীপে যেতে হয়। ঘটিভাঙ্গা নেমে খেয়া নৌকায় সোনাদিয়া চ্যানেল পার হলেই সোনাদিয়া দ্বীপ। ভাটার সময় খালে খুব বেশি পানি থাকে না। সোনাদিয়া যাওয়ার দুটো উপায় আছে, হেঁটে যাওয়া অথবা জোয়ার এলে নৌকা। প্রতিদিন জোয়ারের সময় পশ্চিম সোনাদিয়া থেকে ঘটিভাঙ্গা পর্যন্ত মাত্র একবার একটি ট্রলার ছেড়ে আসে, সাধারণত সকাল 10টা বা 11টার দিকে ছাড়ে। এই ট্রলারটি কিছুক্ষণের মধ্যে যাত্রীদের তুলে নিয়ে আবার ফিরে যাত্রা করে। 4050 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন সোনাদিয়ায়, ভাড়া প্রতিজন 25 টাকা। এরপর স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করে চলে যেতে পারেন বিচে, 1015 মিনিট হাঁটলেই দেখা পাবেন সমুদ্র সৈকতের। ঘটিভাঙ্গা থেকে হেঁটে হেঁটেও সোনাদিয়া যাওয়া যায়, তবে তা একটু কষ্টকর। হেঁটে গেলে আপনাকে সোনাদিয়া পূর্ব পাড়ায় যেতে হবে। ওদিকে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা এখনো হয়নি, তাই পশ্চিম পাড়া চলে যাওয়াটাই ভালো। কিন্তু শাহেদরা সময় বাঁচাতে স্পিডবোট রিজার্ভ করে সোনাদিয়ার উদ্দেশ্য যাত্রা শুরু করেছে। পুরো সকালটা ওই জায়গায় কাটিয়ে দুপুরের আগেই মহেশখালীতে চলে আসবে তারা। মানুষের দুঃখে অবস্থা খারাপ হয়, আর নীলার এখন খুশিতে অবস্থা খারাপ হচ্ছে। স্পিড বোটে উঠে নীলার খুশি আর দেখে কে। ছোটদের মতো পানিতে বারবার হাত দিতে চাইছে। বাতাসে তার চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর নীলা খিলখিল করে হাসছে। বারবার স্পিড বোটে উঠে দাঁড়াতে চাইছে সে, কিন্তু সাদিদের ধমক খেয়ে মুখ কালো করে বসছে। পরমুহূর্তেই আবার এত সুন্দর দৃশ্যতে আবির্ভূত হয়ে হাসছে। অবশ্য সবাইও খুব এনজয় করছে, কিন্তু নীলার প্রথমবার হওয়ায় আনন্দ যেন উপচে পড়ছে তার। সাদিদও মুগ্ধ হয়ে প্রাণপাখির হাসি মুখটা দেখছে। এই হাসি মুখখানা দেখার জন্য সাদিদ সব করতে পারে, সব। সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজম ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্র্যের দ্বীপ নামেও পরিচিতি এবং এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। চারদিকে গভীর সমুদ্রের সাগরের ঢেউ সমৃদ্ধ এটি মূলত প্যারাদ্বীপ নামেও পরিচিতি। অপরূপ সৌন্দর্যের আধার এই দ্বীপ কক্সবাজার শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। 3 দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়ানিসিন্দার ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এটি মহেশখালী কেনেল দ্বারা কক্সবাজারের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে। সাদিদরা সোনাদিয়া বিচে আসতেই শাহেদ নিধিকে কাঁকড়া লাগাবে বলে দৌড়ানি শুরু করেছে। নিধি এমনিতে কাঁকড়া ভয় না পেলেও শরীরে লাগাবে বিষয়টায় সে একটু ভয় পেয়ে যাচ্ছে, তাই জানপ্রাণ দিয়ে ছুটে চলেছে। শাহেদও হার মানার পাত্র না, আজকে নিধিকে কাঁকড়া লাগিয়েই ছাড়বে সে। এই দাঁড়াও বলছি।
এতক্ষণ তো অনেক পকপক করেছ, এখন কি হলো? হাওয়া ফুস। আমি কিন্তু আপনাকে এই কাঁকড়াগুলো ভাজি করে খাওয়াব বলে দিলাম। তাই নাকি বউ? আমি এক পায়ে রাজি। ইটস সো ইয়ামি বেব। ছি, মুখের কি ভাষা! এই থামেন বলছি। আমি আর পারছি না, প্লিজ আর দৌড়িয়েন না। আমি কি করছি? তুমি তো সেই কখন থেকে পাগলের মতো দৌড়াচ্ছ। আপনি কিছু করেননি? তাহলে এই কাঁকড়াটা নিয়ে কি করেন? ওর সাথে রোমাঞ্চ করছেন নাকি? ছি বউ, কি আনাপসানাপ বলছো এসব? আমি তো তোমার সাথে রোমাঞ্চ করব, তাও বন্ধ রুমের চার দেয়ালের মধ্যে। এমন ওপেন ফিল্ডে রোমাঞ্চ করাটা কি ঠিক হবে? তার উপর ছোট ভাইবোনও উপস্থিত এখানে। আপনি না একটা বেশরম, অসভ্য লোক একটা। ঈশ্বর, তোমার মুখ থেকে এই অপবাদগুলো শুনতে বেশ লাগে। কি কিউট! আই লাভ ইট বউ। এখন তো আরো বেশি অসভ্যতামি করতে ইচ্ছে করছে। প্লিজ একটু সাইডে চলো না। নিধি এবার রাগে এসে শাহেদকে উড়াধুয়া কিল বসানো শুরু করেছে। এই লোকটা এমন নির্লজ্জ কিভাবে হয়েছে? দেখে তো একটুও বুঝার সাধ্য নেই। নিধি বুঝতে পারে না সেটা। আর শাহেদ নিধির নরম হাতের কিলঘুষিতে আরাম পাচ্ছে এমন একটা ভাব করে হাসছে। সাদিদ অনেকক্ষণ যাবৎ নীলার সামনে দাঁড়িয়ে আছে। নীলার হাবভাব বুঝতে চাইছে সে। নীলা সোনাদিয়া দ্বীপে আসার সময় অনেক এক্সাইটেড ছিল, কিন্তু বিচের সামনে আসতেই একরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওই দিকে নিধি শাহেদ এতক্ষণ দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে বিচের পাশে বসেছে। নীলা নিচের দিকে তাকিয়ে হাতের নখ খুঁটছে। পাখি, কি হয়েছে? এমন করে দাঁড়িয়ে আছো কেন? আর কতক্ষণ এভাবে থাকবে? চলো বিচে যাই, দেখবে খুব ভালো লাগবে। আপনি যান না, আমার এখানেই ভালো লাগছে। আমি তো এখানে আরও এসেছি, তোমাকে দেখাতে চাচ্ছি। প্লিজ, আমি যাব না, আমার এখানেই বেশি ভালো লাগছে। সাদিদ তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকাল। নীলা শুরু থেকেই নিচের দিকে তাকিয়ে কথা বলছে। সাদিদের মনে হচ্ছে নীলা তার থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেইটা ঠিক কি? সাদিদ খেয়াল করল নীলা নিজের নখও খুঁটছে। সাদিদ জানে নীলা যখন কথা লুকাতে চায় তখন দৃষ্টি নিচু রাখে, আর যখন ভয় পায় তখন এমন করে নখ খুঁটে। কিন্তু এখানে ভয় পাওয়ার কি আছে? সাদিদ আশেপাশে তাকাল। না, ভয় পাওয়ার মতো কিছু তার চোখে পড়ছে না। সাদিদের হঠাৎ একটা লাল কাঁকড়ার উপর নজর পড়ল। সে কিছু একটা ভেবে নীলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, পাখি, তুমি কি কোনোভাবে কাঁকড়াকে ভয় পাচ্ছ? নীলা এবার চমকিত ভাব নিয়ে সাদিদের দিকে তাকাল। সে আসলে কাঁকড়া দেখেই ভয় পাচ্ছিল, কিন্তু তার থেকে বেশি সাদিদকে ভয় পাচ্ছিল। কেননা নীলা শতভাগ শিওর সাদিদকে বললে, কিছু না বলেই সে নীলাকে কোলে নিয়ে নিবে। আর ভয়টা এখানেই। নীলারা রিজার্ভ বোটে এসেছে বলে অনেকটা তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। এতক্ষণে আর কোনো পর্যটক এখানে এসে পৌঁছাতে পারেনি। শুধু দৌড়ে বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে, হয়তো তারা স্থানীয়। তাই বেশি লোকজন নেই, প্রায় নীরব বলা চলে। কিন্তু শাহেদ আর নিধি তো আছে। বড় বনজিজুর সামনে হুটহাট কোলে উঠা মোটেই স্বস্তিকর বিষয় নয়। তারা ফ্রি হলে কি হবে? সম্পর্কে তো উনারা বড় হয়। সাদিদের লাজলজ্জা না থাকলে কি হবে? নীলার বেশ লজ্জা করে এমন পরিস্থিতিতে, কিন্তু এখন যে সে বিষয়টা ধরে ফেলেছে। নীলা একটা শুকনো ঢুক গিলল। কি হলো পাখি, উত্তর দাও না কেন? আমার তো মনে হচ্ছে আসল বিষয় এইটাই। না, না, এমন কিছু না। আপনি শুধু শুধু এমন ভাবছেন। শুধু শুধু না, আমি ঠিক বলছি। ওকে, নো প্রবলেম, আমি কোলে নিয়ে নিচ্ছি তোমাকে। তাহলে আর ভয় করবে না। এই খবরদার একদম না।
আমাকে কোলে নেওয়ার কথা একবারও চিন্তা করবেন না। কি হয়েছে পাখি, এমন করছো কেন? আসো কোলে নেই। কে শুনে কার কথা নীলা উপায়ন্তর না দেখে দৌড় লাগাল। সাদিদের সামনে থাকলে সে নির্ঘাত কোলে উঠানোর রেকর্ড ব্রেক করে ফেলবে। মানুষ বোধহয় ভাতও এতবার খায় না যতবার এই ব্যক্তি তাকে কোলে তুলে। সাদিদ খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গেল। হঠাৎ করে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লেগেছে তার। সাদিদও এখন নীলার পিছনে ছুটল এবং অল্প সময়ের মধ্যে সে নীলাকে ধরেও ফেলল। নীলা মুখ কাচুমাচু করে বারবার একটা কথায় রিপিট করছে, প্লিজ প্লিজ কোলে নিয়েন না। জিজু আপনি আছে। আমার লজ্জা করে। সাদিদের কাছে বোধহয় বিষয়টা একেবারেই বাদ দেওয়া টপিক মনে হচ্ছে। তার কাছে কোনো গুরুত্বই নেই এই কথার। সে নীলার কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ফালতু একটা টপিক নিয়ে এতদূর দৌড়িয়ে এসেছ। দেখি পায়ে কোনো ব্যথা ট্যাথা পেয়েছ কিনা। বলেই সাদিদ হাঁটু গেড়ে বসে পড়ল এবং মুহূর্তের মধ্যে নীলার পা হাতিয়ে চেক করতে লাগল। নীলা লাফ দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। পাখি পা দাও, দেখি কিছু হয়েছে কিনা। আপনি আমার পায়ে হাত দেন কেন? কেন? পায়ে হাত দিল কি হয়? না, আপনি আমার পায়ে হাত দিবেন না। আমার ভালো লাগে না। যাকে ভালোবেসে বুকে রাখতে পারি, যার কপালে চুমু খেতে পারি, যার পায়েও চুমু খেতে পারি, তার পায়ে হাত দিল কিছু হবে না। আমি তো দিবই তুমি না বললেও। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করল। সাদিদ আবারও পায়ে হাত দিতে গেলেই নীলা তাড়াতাড়ি বলে ফেলে, প্লিজ পায়ে হাত দিয়েন না। আমি সত্যি বলছি পায়ে ব্যথা পাইনি। সাদিদ ভ্রু কুঁচকে সন্দেহভাজন দৃষ্টিতে নীলার দিকে তাকাল। না, মুখ দেখে মনে হচ্ছে সত্য বলছে সে। তাই সাদিদ মৃদু হেসে উঠে দাঁড়াল। নীলার হাত ধরে বলল, চলো তাহলে। সোনাদিয়া দ্বীপে এসে যদি লাল কাকড়াই না দেখে যাও তাহলে যে বিশাল লস। আর তোমার পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটা নিজের প্রাণপাখির এত বড় ক্ষতি কখনোই হতে দিবে না। আমি যাব না প্লিজ। তাহলে কোলে আসো, আমি নিয়ে যাব। আপনি চোখে দেখেন না আপনি জিজু যে আছে এখানে? তো তো মানে কি? উনাদের সামনে আপনার কোলে উঠব? আমার লজ্জা করে না বুঝি? এমনভাবে বলছো মনে হয় ভাইয়া ভাবিমণিকে কোলে নেয় না। এমনকি এর থেকেও অনেক বেশি কিছু করে। আমিই বরং সঠিক সময়ের অভাবে কিছু করতে পারছি না। ঈশ্বর আফসোস। সাদিদ কথাটা বলেই একটা অসহায় ফেস বানিয়ে ফেলল। মনে হচ্ছে তার থেকে অভাগা আর কেউ হতে পারে না। অপরদিকে নীলার গাল টমেটোর রঙকেও হার মানাবে। কি বেশরম একটা ছেলে। নিজের ভাই আর তার বউ সম্পর্ক কি সাবলীলভাবে এসব কথা বলছে। নীলা মনে মনে বিড়বিড় করল, অসভ্য একটা। নীলার বিড়বিড়িয়ে বলা কথায় লাভ বিশেষ হয়নি। সাদিদের কানে কথাটা পৌঁছে গেছে। সে আচমকা নীলার কোমর জড়িয়ে তাকে কাছে টেনে আনল। নীলা সাদিদের এমন হুটহাট আক্রমণে প্রচুর ভয় পেয়ে যায়। এখনও এমনটাই হচ্ছে। সাদিদ নীলার কোমরে একটু চাপ দিতেই নীলা সাদিদের বুকে মাথা রাখল। তার শরীর কাঁপছে। সাদিদ নীলার খোলা চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। তারপর নীলার কানের লতিতে আলতো একটা কামড় দিয়ে নেশাগ্রস্ত গলায় বলে উঠল, অসভ্যতামি তো কিছুই করতে পারছি না পাখি। বিয়েটা আগে হোক, তারপর দেখাবো অসভ্যতামি কত প্রকার এবং কি কি। নীলা সাদিদের এমন বেহায়াপনা কথা শুনে চোখ খিচে বন্ধ করে ফেলেছে। লজ্জায় মরে যাবার অবস্থা তার। এত নির্লজ্জ মানুষ হয় বুঝি? মুখে কিছু বলতে কিচ্ছুটি আটকায় না তার। নীলা অনেক কষ্টে কম্পনরত কণ্ঠে বলে উঠল, প্লিজ ছাড়ুন। কেউ এসে পড়বে। এখানেই ফেসে গেছি পাখি। সম্পর্কটার নাম দেওয়াটা অতীব জরুরি। নীলা লজ্জায় সাদিদকে শক্ত করে জড়িয়ে ধরল।
যে লজ্জার কেন্দ্রবিন্দু তার কাছেই লজ্জা থেকে বাঁচতে আশ্রয় চাইছে সে। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে নীলার মাথায় চুমু খেল। পাখিটাকে আর লজ্জা দিবে না এখন। আপাতত এতটুকু এনাফ, বাদবাকি পরে পুষিয়ে নিবে। সাদিদ নীলাকে পায়ের উপর দাঁড় করিয়ে বিচের পাশে হাঁটছে। কোলে না নিতে পারার বিকল্প পদ্ধতি এটা। যখন একটা কাকড়া পাশ দিয়ে যায় নীলা আতঙ্কে সাদিদকে চেপে ধরে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নীলার নখ দিয়ে সাদিদকে আঁচড়ও দিয়েছে সে। জ্যাকেট থাকলে প্রবলেম ছিল না সাদিদের, কিন্তু বিচে আসার আগে তাদের স্পিড বোটে রেখে এসেছে, তাই আঁচড়গুলো টি শার্ট বেদ করে শরীরে লাগছে। কিন্তু সাদিদ তারপরও কিছুই বলছে না। নীলার দেওয়া আঁচড়গুলো ভালোবাসার স্পর্শ মনে করে সে উপভোগ করে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাওয়াতে নীলা বলল, এখন নামিয়ে দিন, অনেক তো দেখিয়েছেন। সাদিদ দুষ্টমি স্বরে বলল, এখানেই নামিয়ে দিব। নীলা ভয় পেয়ে সাদিদকে আরও জোরে চেপে ধরেছে। এখানে বোধহয় সবচেয়ে বেশি আঁচড় কেটেছে নীলা, তাই সাদিদের মুখ খানিকটা কুঁচকে আসলো এবার। নীলাও খেয়াল করেছে সাদিদের মুখের ভাবভঙ্গি, তাই চিন্তিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? কিছু না পাখি, আসো আর দুষ্টমি করব না, এবার নামিয়ে দিচ্ছি। সাদিদ মুখে হাসি রেখেই কথাটা বলেছে, তাই নীলাও আর কিছু বলল না। সাদিদ নীলাকে নিয়ে বিচের পাশ থেকে একটু দূরে এসে বসল। নীলা একদৃষ্টিতে সাদিদকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। এত কেয়ার কিভাবে করে ছেলেটা? বাস্তব জীবনে সীমাহীন ভালোবাসার কোনো উদাহরণ দিতে বললে নীলা নিরদ্বিধায় সাদিদের নাম বলবে। সাদিদ নীলাকে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসল। ভ্রু নাচিয়ে বলল, এমন করে কি দেখেন ম্যাডাম? ভালোবাসার মানুষটাকে। নীলার স্পষ্ট উত্তর। সাদিদের হাসির রেখাটা আরও প্রশস্ত হল। সে নীলাকে এক হাতে জড়িয়ে কাছে টেনে আনল, কিন্তু কিছু বলল না। নীলা আশপাশটা একটু দেখে আবারও বলল, আচ্ছা, সোনাদিয়া দ্বীপটা কিসের জন্য বিখ্যাত? এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় বনভূমি, সাগরে গাঢ় নীল পানি, কেয়া বন, রয়েছে লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি। আর এই দ্বীপটি দেশের গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য নির্বাচিত হয়েছে। ওহ আচ্ছা, আপনি অনেক কিছু জানেন, তাই না? সাদিদ নীলার নাক টিপে দিয়ে বলল, আমি তো তোমার মতো ফাঁকিবাজ নয়। তোমার বয়সী থাকতে আমি সারাদিন বইয়ে ডুবে থাকতাম। আর তোমাকে দেখ, মনে হয় পড়াশোনাটা কেউ তোমাকে জোর করিয়ে করাচ্ছে। কি করব? পড়াশোনা আমার একেবারেই ভালো লাগে না, একেবারে বোরিং একটা জিনিস। তা মহারানীর কি ভালো লাগে শুনি? ফিউচার নিয়ে কি প্ল্যান আপনার? দয়া করে বলবেন প্লিজ। নীলা লাজুক হেসে ফিসফিসিয়ে বলল, কাউকে বলবেন না প্লিজ, আপনাকেই সর্বপ্রথম বলছি। সাদিদও মাথা নাড়িয়ে বাধ্য ছেলের মতো হ্যাঁ করল। নীলা কণ্ঠস্বর আরও খাদে নামিয়ে বলল, সত্যি বলতে ফিউচার নিয়ে আমার কোনো প্ল্যান নাই। আর পড়াশোনা নিয়ে তো একেবারেই নয়, শুধু বাবার মান রক্ষার্থে পড়াশোনাটা করে যাচ্ছি। নীলা বেশ অসহায় ভাব নিয়ে কথাটা শেষ করল। সাদিদের এই পিচ্চি মেয়ের ফিউচার প্ল্যান নিয়ে ভীষণ আগ্রহ জাগল, তাই নিজেই বলল, কোনো ফিউচার প্ল্যান নেই? মানুষ বুঝি এমন স্বপ্ন ছাড়া বাঁচতে পারে? নীলার মুখটা এবার আরও লাল হয়ে গেল। সাদিদের ভ্রু জোড়া আবারও কুঁচকে আসল। এই মেয়ের ভাবভঙ্গি সুবিধার মনে হচ্ছে না তার কাছে। নীলা বেশ লাজুক কণ্ঠে বলে উঠল, স্বপ্ন বলতে একটা আছে। এতদিন তো 18 বয়স হয়নি, এখন বয়স নিয়েও সমস্যা নেই, তাই ইচ্ছা আছে একটা বিয়ে করে ফেলব, তারপর কয়েকটা বাচ্চা নিয়ে স্বামী সংসার নিয়ে জীবন কাটিয়ে দেব।
সাদিদের কাশি উঠে গেল। মনে হয় দম চলে যাবে এখনই। সে নীলার দিকে কাশির মধ্যেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। নীলা উঠে এসে সাদিদের পিঠে ক্রমাগত হাত বুলিয়ে দিচ্ছে। সাথে পানিও নেই যে পানি দিবে তাকে। অসহায় মুখ নিয়ে পিঠে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সাদিদ স্বাভাবিক হয়ে আসল। নীলাও স্বস্তির নিঃশ্বাস ফেলল এবার। আচমকা এমন কাণ্ডে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল সে। সাদিদ চমকিত কণ্ঠে বলে উঠল, পাখি, তুমি তো মারাত্মক ডেঞ্জারাস। এত অল্প বয়স থেকেই এমন ভয়াবহ চিন্তাধারা? দেখেছেন, এই জন্যই কাউকে বলতে চাই না। আপনিও আমার ইচ্ছাকে গুরুত্ব দেননি। বলেই নীলা মুখ ফুলিয়ে বসল। সাদিদ হেসে দিল প্রাণপাখির কাণ্ডে। নীলাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে বলেছে গুরুত্ব দেইনি? আমার পাখির ইচ্ছা আমার কাছে সর্বপ্রথম। আর বিয়ে বাচ্চার কথা বললে না? বিয়ে তো করেই ফেলব। আর বাকি রইল বাচ্চা। বিয়ের পর দেখব কয়টা বাচ্চা তুমি নিতে পারো। বাচ্চা দিয়ে তোমাকে একদম ভরিয়ে দেব। বছরে বছরে বাচ্চা, সম্ভব হলে তারও আগে। কিন্তু যেহেতু প্রসেস নেই তাই বছরে বছরে চলবে না পাখি? বলেই সাদিদ ঠোঁট বাঁকিয়ে হাসল। নীলা নিজের বোকামি বুঝতে পড়ে মাথা নিচু করল। কার কাছে কি বলেছে সে? ঈশ্বর এখন লজ্জা দিতে দিতে তাকে মারবে। নীলারা সোনাদিয়া দ্বীপ থেকে দুপুরের একটু আগেই রওনা দিয়েছে। মহেশখালী এসে লাঞ্চ করবে তারা। সাদিদরা স্পিড বোটে এসে জনতা বাজার নামল। দ্বীপের জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় বর্তমানে মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে। বোট বা ট্রলার থেকে নেমেই ব্রিজ দেখতে পাওয়া যায়। ব্রিজের শুরুর মাথায় রিকশা, ইজি বাইক পাওয়া যায়। মহেশখালীর 5টা স্পট ঘুরিয়ে আনতে সিজনে প্রচুর ভাড়া চাই তারা, যেমন 750-এর 1000 টাকা। ভুলেও এই ভাড়ায় যাবেন না। 500 টাকার ভিতর নেওয়ার চেষ্টা করবেন। যদি এই ভাড়ায় কেউ রাজি না হয় তবে ব্রিজ দিয়ে হেঁটে শেষ মাথায় চলে আসুন। এখানে এই ভাড়ায় অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ কি সুন্দর আপনি! আমি তো পাগল হয়ে যাব। পিচ্চু, এখনো তো অনেক কিছুই দেখিসনি। আমি তো ভাবছি তুই সত্যিই পাগল না হয়ে যাস। তুমি এখানে কতবার এসেছিলে আপনি? আমি একবারই এসেছিলাম এখানে। তোকে না বলেছিলাম অফিস থেকে আমরা কক্সবাজার আসব? মনে ছিল না। খুব সুন্দর আপনি, আমার খুব ভালো লাগছে। তা হাতের এই ব্রেসলেটটাও ভীষণ ভালো লাগছে। সাদিদ দিয়েছে নিশ্চয়ই? নীলা লজ্জায় মাথা নিচু করল। আসলে বোনের সাথে সব শেয়ার করতে পারলেও ভালোবাসার মানুষের কথা বলতে নীলার লজ্জা লাগছে। কেমন কেমন একটা অনুভূতি। নিধি আর কিছু বলল না। বোনের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা তার চোখে দৃশ্যমান। নীলাও নিধি আর কিছু না বলায় হাফ ছেড়ে বাঁচল। সাদিদ শাহেদের সাথে দাঁড়িয়ে আছে, কি নিয়ে দুই ভাই আলাপ করছে। নীলার দিকে চোখ পড়তেই মৃদু হাসল সে। নীলাও প্রত্যুত্তরে হাসি ফিরিয়ে দিল সাদিদকে। সাদিদরা মহেশখালী ব্রিজটি দিয়ে হেঁটেই যাচ্ছে। এমন সুন্দর একটা দৃশ্য সময় নিয়ে কে না দেখতে চায়? সম্ভবত এটিই মহেশখালী দ্বীপকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। এটিকে শুটিং স্পটও বলা হয়। ম্যানগ্রোভ বনের উপর দিয়ে নির্মিত শুটিং ব্রিজটি আপনাকে মোহিত করবেই। ব্রিজের মাঝে কিছু কিছু জায়গা পাবেন যেখান দিয়ে নেমে এই বনের গাছপালার খুব কাছে যেতে পারবেন। ব্রিজের ঠিক মাথায় দাঁড়িয়ে বন, নদী আর সমুদ্রের মিতালি দেখতে পারবেন উদাস মনে দাঁড়িয়ে বাতাস খেতে। এখান থেকে অসাধারণ সব ল্যান্ডস্কেপ ভিউ নিতে পারবেন। প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবি তোলা এবং ভিডিওগ্রাফির জন্যে আদর্শ জায়গা এটি। নীলা সাদিদও কিছু মোমেন্ট ক্যাপচার করল।
দুইজনে বেশ কিছু ছবি তোলে। শাহেদ এবং নিধিরও একসাথে অনেকগুলো ছবি তুলল। সবাই মিলে গ্রুপ পিকচারও তুলেছে। নীলা মুখে হাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এত সৌন্দর্যে চোখে তাক লেগে যাওয়ার অবস্থা। সাদিদ এক হাতে নীলাকে জড়িয়ে হেঁটে যাচ্ছে আর মুগ্ধ হয়ে প্রাণপাখির খুশিতে চিকচিক করে উঠা মুখটা দেখে যাচ্ছে। সে এই মেয়েটার সবকিছুতেই মুগ্ধ হতে বাধ্য হয়। দুপুরের খাবারটা স্থানীয় একটা হোটেল থেকে খেয়েছে তারা। খুবই সিম্পল খাবার ছিল। মিক্সড ভর্তা, লইটা ফ্রাই, কোরাল, ভেটকির সাথে সাদা ভাত। কিন্তু তার মধ্যে ওর টেস্ট অসাধারণ। খাবার শেষ করেই হোটেলের সামনে একজনকে ডাব নিয়ে বসে থাকতে দেখে তারা। মহেশখালীর অসাধারণ ডাব খাওয়ার সুযোগটা মিস করতে কে চায়? কেননা মহেশখালীর মিষ্টি মধুর ডাব আপনার সব ক্লান্ত মনের তৃষ্ণা অবশ্যই মেটাবে। আর এখানকার ডাবগুলোর দামও অনেক কম। এত কম মূল্যে আপনি আর কোথাও এত সুমিষ্ট ডাব খেতে পাবেন না। তাই সাদিদরা এই সুযোগ মিস করেনি। এই ডাবটা খেতে অনেক অনেক মিষ্টি। তোমার ভালো লেগেছে পাখি? অনেক মজা। মামা জলদি আরো কয়েকটা ডাব দিন তো। আমার পাখিটা কিছু খেতে চায় না। আপনার ডাবটা ওর ভালো লেগেছে, আমার যে কি পরিমাণ খুশি লাগছে সেটা বলে বুঝাতে পারবো না। শাহেদ এবং নিধি সাদিদের বাচ্চামো কাণ্ডে হাসছে। ডাবওয়ালা লোকটাও মুখ টিপে হেসে যাচ্ছে। নীলার তো লজ্জায় অবস্থা খারাপ। এই ছেলেটা আশেপাশে মানুষজন দেখে না। সবার সামনে এমন করলে সবাই কি ভাবে? অপরদিকে সাদিদের এইসবে কোনো ভাবাবেগ নেই। সে নীলার জন্য ডাব দেখায় ব্যস্ত। সবগুলো ডাব একরকম হলেও সাদিদ কোনটা বেশি মিষ্টি হতে পারে এই নিয়ে ডাবওয়ালাকে বলে যাচ্ছে। চোখে মুখে তার উপচে পড়া আনন্দ। হয়েছে, আর খাবো না। আপনার সামনে মজা বলে আমার উচিত শিক্ষা হয়েছে। এমন করে না পাখি। আরও দুইটা খাও, দেখবে এইগুলো আরও বেশি মিষ্টি। আপনি চুপ করেন তো। সবগুলো একরকম। আপনি এমন করবেন জানলে আমি মরে গেলেও বলতাম না যে এই ডাবগুলো খুব মজা। সাদিদ হাতের ডাবটা নিচে ফেলে হনহনিয়ে জায়গা ত্যাগ করল। চোখে মুখে তার আগুন জ্বলছে। হঠাৎ করে সাদিদের কি হল নীলার ঠিক বোধগম্য হয়নি। এমন রেগে চলে যাওয়ার মানে কি? শাহেদ নিধি ও একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তারাও সাদিদের হঠাৎ করে এমন রাগের কারণ বুঝতে পারেনি। সাদিদ হোটেল থেকে একটু দূরে একপাশের একটা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। মানুষজনের আনাগোনা খুব একটা নেই এখানে। বেশ নীরব একটা পরিবেশ। নীলা গুটি গুটি পায়ে সাদিদের দিকে এগিয়ে গেল। মানুষটাকে ভালোবাসার পাশাপাশি প্রচণ্ড ভয়ও পায় সে। অনেকক্ষণ সাদিদের পাশে এসে দাঁড়িয়ে আছে নীলা। বেঞ্চে আরেকজন বসার মতো পর্যাপ্ত জায়গা আছে। কিন্তু নীলার যে সাহসে কুলাচ্ছে না। সাদিদ নীলার উপস্থিতি টের পেয়েছে। কিন্তু মুখ তুলে একবারও তাকায়নি। আগের মতোই একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। নীলা অনেক ভেবে সাহস নিয়ে বেঞ্চে বসেই গেল। আপনি আমার উপর রাগ করেছেন? কি হয়েছে? কথা বলছেন না কেন? বলেন না কি হয়েছে, আমি কি করেছি যার জন্য আপনি রাগ করেছেন? নীলা আর কিছু বলার সাহস পেল না। যদি সাদিদ আরও রেগে যায়। চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে। ভীষণ কান্না পাচ্ছে তার এখন। কাছের মানুষ রাগ করে থাকলে নীলার খুব কষ্ট হয়। থাকতে না পেরে নিঃশব্দে চোখের জল ফেলছে সে। কান্না বন্ধ করো। নীলা মাথা তুলে সাদিদের দিকে তাকাল। সে এখনো আগের মতোই মাথা নিচু করে আছে। তাহলে নীলা যে কান্না করছে সেটা বুঝল কিভাবে? নীলা আর কিছু ভাবতে পারেনি। সাদিদকে পেছনে থেকে ঝাপটে ধরে। প্লিজ প্লিজ আম সরি। এমন রাগ করে থাকবেন না। প্লিজ আমার অনেক কষ্ট হচ্ছে।
সাদিদ মাথা তুলে নীলার দিকে তাকাল। কেঁদে এই অল্প সময়েই নাকমুখ লাল করে ফেলেছে সে। সাদিদ নীলাকে সামনে এনে তার চোখের জল মুছে দিল। নীলার কপালে গভীর চুমু দিয়ে বুকে আগলে নিল তাকে। পাখি, আই লাভ ইউ লট। আর কখনো আমার সামনে মৃত্যুর কথা বলবে না তুমি। আজকের জন্য মাফ করেছি, কিন্তু নেক্সট টাইম এমন কিছু বললে আমি কিন্তু ছাড় দিব না তোমাকে। একদিকে আদর করছেন, অপরদিকে ধমকও দিচ্ছেন। হুম করছি তো। তুমি সেইটা বুঝবে না, কারণ তুমি যে একটা পিচ্চি। আপনাকে কে বলেছে আমি পিচ্চি? জানেন না, আমার যে এখন 18 হয়ে গেছে। ঈশ্বর, আমার 18 বয়সী যুবতী রে। সাদিদের এমন করে মুখ বাঁকিয়ে কথা বলায় নীলা ফিক করে হেসে দিল। সাদিদও এবার মিষ্টি করে হাসল। শাহেদরা এবার আদিনাথ মন্দিরটা ঘুরে দেখবে, তাই সবাই মন্দিরের উদ্দেশ্য যাত্রা শুরু করল। মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। মহেশখালী উপজেলার গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। সমুদ্র সমতল থেকে মন্দিরটির উচ্চতা 853 মিটার। মন্দিরটিতে উঠতে আপনাকে 69টি সিঁড়ি ভাঙতে হবে। ঐতিহাসিক এই মন্দিরটি সারা দেশ থেকে ভক্তদের আগমনের ফলে পূজা, নামযজ্ঞ ও প্রসাদ বিতরণে মুখর হয়ে থাকে। মন্দিরটিতে গেলে আপনি যেমন সমৃদ্ধ ধর্মীয় ইতিহাসের সাক্ষী হতে পারবেন, তেমনি মৈনাক পাহাড়ের চূড়ায় আরোহণের আস্বাদনও নিতে পারবেন, যা আপনাকে বিমোহিত করবেই। পাখি সিঁড়ি বেয়ে উঠতে পারবে? অবশ্যই পারব। খবরদার কোলে নেওয়ার কথা ভুলেও চিন্তা করবেন না। বেবি, এমন করো কেন? তোমার কষ্ট হবে তো। একদম কাছে আসবেন না। সবসময় বেশি বেশি। মানুষজন এসব দেখলে কিভাবে জানেন আপনি? মানুষদের ভাবাভাবি দিয়ে আমি কি করব? আমার পাখির কোনটাতে বেশি ভালো হবে এইটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আপনি এমন চাপাবাজ কি করে হলেন? বেবি, ইট নট চাপাবাজি, ইট কল্ড ভালোবাসা। নীলা সাদিদের আড়ালে নিঃশব্দে হাসল। মুখে ভালোবাসাটা প্রকাশ না করলেও এই ছেলেটার জন্য নীলা সব করতে পারবে। সব। এই মিষ্টি ছেলেটাকে ছাড়া বাঁচা নীলা কল্পনাও করতে পারে না। ভালোবাসার উপলব্ধিটা অল্প সময়ের জন্য হলেও ভালোবাসার গভীরতাটা আজ বিশাল। কেউ বছরের পর বছর এক ছাদের নিচে থেকেও ভালোবাসতে পারে না। কেবল সামাজিকতা এবং দায়বদ্ধতার জন্য মানিয়ে নিতে হয়। আর কেউ বা কয়েক মিনিটের ব্যবধানে ভালোবাসার নজির স্থাপন করে। সময় কখনো ভালোবাসার মাঝখানে আসতে পারে না। ভালোবাসা যে শুধুই ভালোবাসা। মহেশখালী দ্বীপটি শুটকি, লবণ ব্যবসার ও প্রধান কেন্দ্র। তাই নীলারা মন্দির দর্শন করে এবার লবণ মাঠ এবং শুটকি মহালের উদ্দেশ্য বের হয়েছে। দ্বীপটিতে লবণ পানি প্রবেশের এবং নিয়ন্ত্রণের দারুণ প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে। কারণ দ্বীপটির একটি অংশে রয়েছে নদী, যা যেমনি বিপুল পানি দিয়ে ভাসিয়ে দেয় না, তেমনি সমুদ্রের লবণাক্ত পানি বয়ে নিয়ে আসে। লবণ চাষের জন্য উপযোগী পরিবেশ পাওয়া যায় বিধায় এখানে প্রচুর পরিমাণে লবণ চাষ হয়। বিভিন্ন স্পট ঘুরে দেখার সময় রাস্তার পাশে লবণ ক্ষেত দেখতে পাওয়া যায়। বিশেষ করে যখন আদিনাথ মন্দিরে যাওয়া হয় তখন। চাইলে ইজিবাইক চালককে বলতে পারেন সুবিধাজনক কোনো লবণ খেতে নিয়ে যেতে। নিঃসন্দেহে নতুন কিছু সুন্দর অভিজ্ঞতা পাবেন আপনি। নীলাও নতুন এই অভিজ্ঞতা নিয়ে অনেক খুশি। আসলে আমাদের বাংলাদেশে কত শত দেখার মতো জিনিস আছে, অথচ আমরা অনেকেই এই সব থেকে বঞ্চিত। হাজার হাজার টাকা খরচ করে আমরা অনন্য দেশ থেকে ঘুরে আসি। বাহিরে ঘুরতে যাওয়া খারাপ কিছু না, কিন্তু আমি বলবো যখন আপনি পুরোটা বাংলাদেশ ঘুরে দেখে শেষ করতে পারবেন, তখন অন্য দেশ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করা উচিত। এইটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। লবণ ক্ষেত দেখার পর এবার মহেশখালীর শুটকি মহাল ঘুরে দেখার পালা।
প্রখর রৌদ্রতাপ থাকার কারণে মহেশখালীতে প্রচুর পরিমাণে শুটকি উৎপাদিত হয়। মহেশখালীকে শুটকি উৎপাদনের রাজধানী বললে ভুল হবে না, কারণ দেশের সিংহভাগ শুটকি এখানেই উৎপন্ন হয়। সারা দেশ থেকে এ কারণে ব্যবসায়ীরা দ্বীপটিতে শুটকি কিনতে ভিড় জমায়। মহেশখালী গেলে তাই স্থানীয় রেস্টুরেন্টে ফ্রেশ শুটকি খেতে পারবেন আপনারা। আচ্ছা জিজু, এখন আমরা কোথায় যাব? শালিকা সাহেবা, এবার আমরা মহেশখালীর পানের বরজ দেখতে যাচ্ছি। পানের বরজ? এইটা আবার কি? কখনো নাম শুনিনি তো। শুনবে কি করে? পড়াশোনাটা ঠিকভাবে করলে না এসব জানতে? নিজে বেশি জানেন বলে খুঁটা দিচ্ছেন। দরকার নেই আমার পানের বরজ সম্পর্কে জানার। ঈশোষ পাখিটা কথায় কথায় খালি গাল ফুলিয়ে বসে। সাদিদ কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে নীলার কানে কানে ফিসফিসিয়ে বলল, গাল এমন টমেটোর মতো বানালে কামড়ে দিব কিন্তু। নীলা চোখ বড় বড় করে সাদিদের দিকে তাকাল। আশেপাশে দেখে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়াল সে। এই ব্যক্তির বিন্দুমায় বিশ্বাস নেই। আবার সত্যিই যদি সবার সামনে কামড় দিয়ে বসে। সাদিদ নীলার ভয় পাওয়া চেহারা দেখে ঠোঁট কামড়ে হাসল। ভাইয়া, তুমি বলবে নাকি আমি বলবো? একজনে বললেই হয়। ওকে, আমিই বলছি তাহলে। পাখি পান বরজ হল পান বাগানের প্রচলিত নাম। পানের বরজ কিন্তু সাধারণ গাছের মতো লাগালে হয় না, বরং লতানো পান গাছগুলোকে কোনো অবলম্বনে আচ্ছাদন করে গড়ে তুলতে হয়। এমনকি সরাসরি সূর্যের আলোতেও পান গাছ জন্মাতে পারে না। মূলত এ কারণেই পান গাছকে বরজ আকারে লাগাতে হয়। তাই পান বরজ বানানো এবং সেখানে পানের চারা বড় করে তোলা কিন্তু মোটেও সহজ কোনো ব্যাপার না। বাগানের লোকদের এই বিষয়ে অনেক সচেতন থাকতে হয়। আর মহেশখালীর যেহেতু পানের জন্য বিখ্যাত, তাই এখানে অনেক পানের বরজ দেখা যায়। আমরাও এমন একটা পানের বরজ দেখতেই যাচ্ছি। আম সো এক্সাইটেড। আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি। সামনেই একটা পানের বরজ দেখতে পাবে। পানের বরজে এসে সবাইকেই মুগ্ধ হতে বাধ্য করবে। এ যেন সাধারণের মধ্যে অসাধারণ। কেননা এখানে আছে শ্রমিকদের নিরলস পরিশ্রম, সাথে শৈল্পিকতা। সবাই খুব খুশি মনে পানের বরজটা ঘুরে ঘুরে দেখল। আর নীলা তো শ্রমিকদের প্রশ্ন করে করে নাজেহাল অবস্থা করে দিয়েছে। এইটা কিভাবে হয়? এটা এমন করে লাগানো হয়েছে কেন? এই গাছটা আর লম্বা হবে কিনা? এই রকম নানা রকম প্রশ্ন। কিন্তু শ্রমিকগুলো বিন্দুমায় বিরক্ত হয়নি, বরং বেশ খুশি মনে নীলার এসব প্রশ্নের উত্তর দিয়ে গেছে। সাদিদ ও পাশে দাঁড়িয়ে নীলার বাচ্চামি ভরা প্রশ্ন শুনে গেছে। এই বয়সী মেয়েদের সব বিষয়ে কৌতূহল অনেকটা বেশি থাকে। শাহেদরা পানের বরজ থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পরই সামনে একটা দোকান দেখতে পেল। ভাইয়া, একটা দোকান আছে সামনে, চলো ভাবিমণি আর পাখিকে মহেশখালীর পানটাও টেস্ট করিয়ে আনি। এই না, আমি পানটান খাই না। আপনারা গিয়ে খান, আমি খাবো না। শালিকা সাহেবা মহেশখালীর মিষ্টি পান দেশখ্যাত, তাই কোনোভাবেই এই পানের স্বাদ নেওয়া মিস করা উচিত না। কিন্তু জিজু, আমি যে এসব খাই না। দেখতে কেমন কেমন লাগে, পান খেয়ে মুখ লাল। পিচ্চু, মহেশখালীর পান বাকি সব পানের মতো না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট এটার। হ্যাঁ ভাবিমণি, একটু বলো তো পাখিটাকে। কিছু খাওয়ার কথা শুনলেই তার যত বাহানা। এইবার ঢাকায় গিয়েই ডক্টর দেখাতে হবে। সাদিদ ডাক্তার কি আর কম দেখানো হয়েছে? তবুও পিচ্চুর খাবার নিয়ে কোনো উন্নতি হয় না। দিন যত যায় তত বেশি খাবারে অনীহা আসে তার। এই আপনি, তুমি থামবে? এমনিতেই উনি আমাকে ধমকের উপরে রাখে, এখন তুমি আরও চান্স দিয়ে দিচ্ছ। তোমাকে ধমক কম মাইর দেওয়া উচিত। শুধু ফাঁকিবাজি। দুষ্ট পাখি একটা। এই থামো তো তোরা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস।
নীলা তুমি আসো তো, জিজু তোমাকে প্রমিস করছি তোমার অবশ্যই ভালো লাগবে। কাম ফাস্ট। নীলা একটা পান মুখে দিতেই তার চোখমুখ দেখার মতো। সাদিদ সহ সবাই ঠোঁট টিপে হাসছে। কেননা তারা সবাই জানে এই পানের টেস্ট কেমন। নীলা এক্সাইটেড হয়ে আরেকটা মিষ্টি পান দেওয়ার কথা বলেই দিল। সাদিদ এবার জোরেই হেসে ফেলল। নীলা মুখ বাঁকিয়ে তাকালো তার দিকে। একটা ভেঙ্গচি কেটে আবার ও নিজের পান খাওয়াতে মনোযোগ দিল। মহেশখালীতে অনেক দোকানে দোকানে এসব পানির খিলি পাওয়া যায়। পানের খিলির দাম শুরু হয় 5 থেকে 10 টাকা করে। 20 টাকা পানকে স্পেশাল বলা হয়। আরও আছে রয়্যাল, দাম 50 টাকা, প্রিমিয়াম প্রথম টাকা, সবচেয়ে দামি পানের খিলি প্রিমিয়াম হানিমুন, দাম 250 টাকা। দোকানদারেরা প্রায় 20 ধরনের মশলা ব্যবহার করেন এইসব পান বানাতে, যেমন নারকেল, কিশমিশ, বাদাম, ধনিয়া, মিষ্টি জিরা, তিল ইত্যাদি। অন্যান্য পানে ব্যবহার করা হয় আরও অনেক মশলা, যেমন পেস্তা, গোলাপের পাপড়ি, জ্যাস্টি মধু, কাজু বাদাম। আর 250 টাকার পানে দেওয়া হয় 40 রকম মশলা, যার মধ্যে জাফরান ও কস্তুরি থাকে। উনাদের ভাষ্যমতে পানে ব্যবহার করা বিশেষ কিছু মশলা তারা ভারত থেকে আনেন। এখানে পানের দাম যত বেশি, মশলা তত বেশি। মিষ্টি পানের সাথে তুলনাবিহীন এসব মশলা যেন পানের টেস্ট আরও বাড়িয়ে তোলে। যদি কেউ মহেশখালীর এই মিষ্টি পান টেস্ট না করে, তাহলে এর স্বাদ হাজার বলেও বোঝানো যাবে না। পর্যটকদের অনেকের মনে কৌতূহল জাগে, মহেশখালীর পান এমন মিষ্টি কেন? আসলে মহেশখালীর মাটি এবং এখানকার আবহাওয়ার কারণে এই পানের এই স্বাদ মিষ্টি। কিছুক্ষণ চিবোলে মুখে মিশে যায় এই পান। এই পানের আরেকটি বিশেষত্ব হল, এসব পানে সুপারি ও চুন দেওয়া হয় না। কোনো ঝাল লাগে না। তাই অনেকেই শখের বশে হলেও এই পানের স্বাদ নিতে চায়। বর্ষার সময় পানের ফলন ভালো হয়, তাই এ সময় দাম কম থাকে। শীত ও বসন্তকালে ফলন কমে যায়, তাই দাম বেশি থাকে। সাধারণত পান বিক্রি হয় গন্ডা বা বিড়া হিসেবে। 4টি পান পাতায় 1 গন্ডা এবং 80 গন্ডায় 1 বিড়া ধরা হয়। প্রতি বিড়া পান কমপক্ষে 300 টাকায় বিক্রি হয়। মূল্য নির্ধারণের ক্ষেত্রে পানের ওজন গুরুত্বপূর্ণ। 1 বিড়া পানের ওজন সাধারণত 3,400,000 গ্রাম হয়। নীলার পান খেতে খেতে হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। সে প্রশ্নের ভার মাথায় না রাখতে পেরে বলেই ফেলল, আচ্ছা, এই মহেশখালীর পান নিয়ে কে জানি একটা গান করেছিল না? আমার না ঠিক মনে পড়ছে না। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় কে গেয়েছিল মনে হচ্ছে। আমার না মাথায় ঠিক আসছে না। সাদিদ হেসে ফেলল নীলার কথায়। দোকানদারকে আরেকটা পান দিতে বলল সে। দোকানদার পান দিতেই সাদিদ সেটা নীলার মুখে পুরে দিল। নীলা কিছু বুঝে ওঠার আগেই সাদিদ গাইতে শুরু করল, যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একখান মুখ পাইতাম, মহিষখাইল্লা পানের খিলি তারে বানাই খাওয়িতাম, একদিনে নাই ডাকি তারে, হাউসের পীড়িত শিখাইতাম, আমি হাউসের পীড়িত শিখাইতাম, মহিষখাইল্লা পানের খিলি তারে বানাই খাওয়িতাম। নয়া মুখের নয়া কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পান চিবাইত হাসির ভিতর, প্রেমের মালা দুনো হাতে, তারে গলাতো পরাইতাম, আমি তারে গলাতো পরাইতাম, মহিষখাইল্লা পানের খিলি তারে বানাই খাওয়িতাম। রসের কথা, রসের পীড়িত যদি ন জানে, দুইয়ান একখান কইতাম তারে প্রেমের কারণে, নরনারীর হাউসের পীড়িত, কি মজা তারে বুঝাইতাম, আমি কি মজা তারে বুঝাইতাম, মহিষখাইল্লা পানের খিলি তারে বানাই খাওয়িতাম। সাদিদের গান এবং বাচনভঙ্গি দেখে নীলা পান মুখে দিয়েই খিলখিল করে হাসছে। শাহেদনিধিও খুব এনজয় করছে। দোকানদার সহ আশেপাশের লোকজন সবাই ও খুব আগ্রহ নিয়ে সাদিদের গান শুনে যাচ্ছে।
সাদিদের কণ্ঠের গানগুলো বরাবরই ভালো হয়। এখন যেন এই পরিবেশটাকে আরও বেশি মণিমুগ্ধকর করে তুলেছে মহেশখালীর সুমিষ্ট পানের সাথে সাদিদের এই মিষ্টি গানের গলা। সাদিদরা সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত মহেশখালীর স্বর্ণমন্দির, বৌদ্ধমন্দির ও ঘুরে দেখেছে। এবার কক্সবাজার ফিরবার পালা। মহেশখালী দ্বীপে রাত্রিযাপনের জন্য তেমন ভালো কোনো হোটেল নেই, তবে মহেশখালীতে সরকারি ডাকবাংলো রয়েছে। এখানে থাকতে পারে ভ্রমণকারীরা। এছাড়া থাকার উপযোগী এমন কিছু হোটেল খুঁজলে পেয়েও যাবেন। তবে সাম্প্রতিক সময়ে মহেশখালীতে প্রচুর বিনিয়োগ হচ্ছে। বেশ কিছু ভালো মানের হোটেল এখন নির্মাণাধীন আছে। তারপরও সাদিদরা কক্সবাজার ব্রেক করল। কেননা আনন্দের ব্যাপার হচ্ছে কক্সবাজার থেকে মহেশখালী যেতে সর্বসাকুল্যে মাত্র 30 মিনিট লাগে। তাই ঘুরে ফিরে নিরদ্বিধায় আপনি কক্সবাজার চলে আসতে পারবেন। রাত বেশ ভালোই হয়েছে বলা যায়। সবাই 10টার সময় ডিনার করে কিছুক্ষণ আড্ডা দিয়েছে। তারপর সবাই ঘুমানোর উদ্দেশ্য যার যার রুমে। সারাদিন তো আর কম ঘোরাঘুরি হয়নি। সাদিদ বারবার ঘড়ি দেখে যাচ্ছে। যে জায়গায় সাদিদ এখন ঘুমিয়ে বেহুশ হওয়ার কথা, সেখানে সাদিদ অস্থিরতায় হাঁসফাঁস করে যাচ্ছে। রাত বাড়ছে কিন্তু সাদিদের ঘুম আরও কমে যাচ্ছে এখন। আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়েই আসল সে। কিছুটা সংকোচ নিয়ে নীলার দরজায় নক করল। ঠক ঠক ঠক। বেবি ঘুমিয়ে পড়েছ? নীলা চোখ ডলতে ডলতে এসে দরজা খুলল। সাদিদকে দাঁড়িয়ে থাকতে দেখে মিষ্টি করে হাসল। সাদিদ ও ওরে মৃদু হাসল। সাদিদ আবার প্রশ্ন করল, পাখি ঘুমিয়ে পড়েছিলে? না মায়ে শুয়েছিলাম। কেন, কোনো দরকার আছে? তেমন কিছু না, চলো আমার সাথে। এত রাতে কোথায় যাবেন? তার থেকে বরং রুমে আসেন। না, রুমে আসা যাবে না। কেন? রুমে আসলে কি হবে? সাদিদ নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে হাসল। নীলার ঘুমে গুলিমুলো হয়ে যাওয়া গালটা আস্তে করে টেনে দিয়ে বলল, তুমি ওইসব বুঝবে না, এগুলো অ্যাডাল্ট কথাবার্তা। নীলা ভ্রুজোড়া কুঁচকে সাদিদের দিকে তাকাল। সাদিদ নীলার মুখের রিয়াকশন দেখে হাসল। নীলার কবজিতে ধরে রুম থেকে বাহির করতে করতে বলল, আরে আসো তো, খালি বক বক করে। সাদিদ নীলাকে আর কিছু বলতে না দিয়ে রুম লক করে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল। নীলা ও আর কি করবে? এই ছেলের সাথে কিছু নিয়েই সে পারে না। রাতের নিস্তব্ধতায় সমুদ্র যেন আরও মাতাল হয়ে যায়। আর তার নেশায় নেশাগ্রস্ত করে ভ্রমণপিপাসুদের। প্রেমিক যুগলের প্রেমের গভীরতা আরও কয়েকধাপ বাড়াতে যেন এই সমুদ্রের মায়াজাল সবসময় তৈরি থাকে। সাদিদ এক হাতে নীলাকে জড়িয়ে দুইজনে খালি পায়ে রাতের নিস্তব্ধতায় সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে চলেছে। অনেকক্ষণ নিঃশব্দে হাঁটার পর নীলা বললেন না তো কি জন্য এখানে এসেছি? প্রেম করব, তাই এসেছি। মানে? নীলা ব্রজরা কুঁচকে সাদিদের মুখপানে চেয়ে আছে। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে নীলার কোমর পেঁচিয়ে তাকে বুকে নিয়ে আসল। নীলার কাছে সাদিদের মুখভঙ্গি ঠিক ঠেকেছে না। তাই কুঞ্চিত ব্রজোড়া আরও খানিকটা কুঁচকে সাদিদের দিকে তাকাল সে। সাদিদ নীলাকে একেবারে নিজের সাথে মিশিয়ে বলল, মানে হলো এখন আমরা প্রেম করব। রাতের এই নিস্তব্ধতায় প্রেম প্রেম খেলা খেলব। এইটা আবার কেমন খেলা? এইটাও জানো না? না তো, কখনো এমন খেলা খেলিনি। কেমন খেলতে? খুবই মজার খেলা, তুমি একবার খেললে কখনো ভুলতে পারবে না। ওহ, কি কি দরকার হয় এই খেলায়? শুধু তুমি এবং আমি হলেই চলবে। আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে কিভাবে খেলতে হয় বলেন, খেলা শুরু করি। সাদিদ নিচের ঠোঁট কামড়ে নিঃশব্দে মৃদু হাসল। নীলার কানের কাছে মুখ নিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, প্রেমে প্রেমে মেলা হবে। চোখে চোখে কথা হবে। ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে। শুধু ভালোবাসাবাসি হবে।
নীলা লজ্জায় কুঁকড়ে গেল। সাদিদের কথার মানে এতক্ষণে বুঝতে পেরেছে সে। নীলা সাদিদকে ছাড়িয়ে চলে যাওয়া ধরতেই সাদিদ পিছন থেকে নীলার কোমর জড়িয়ে ধরল। নীলা চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। কি হল? প্রেম প্রেম খেলবে না? নীলা জড়ানো গলায় কাপা স্বরে বলল। না, কিন্তু আমি যে খেলতে চাই। সাদিদ নীলাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি আনল। নীলা এখনও চোখ বন্ধ করে আছে, শরীর তার মৃদু কাঁপছে। সাদিদ নিজের তর্জনী আঙ্গুল দিয়ে নীলার ঠোঁট স্পর্শ করল। নীলার সাথে সাথে মৃদু কাঁপুনি দিয়ে উঠল। সাদিদ নীলার অবস্থা দেখে নিঃশব্দে মৃদু হাসল। সাদিদ তার আঙ্গুল দিয়ে ক্রমাগত নীলার ঠোঁটে স্পর্শ করে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর নীলা তার চোখে মুখে গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেল। খামচে ধরল সাদিদের কাঁধ। সাদিদ একদৃষ্টিতে নীলার কম্পনরত ঠোঁটগুলোর দিকে তাকিয়ে আছে। নিজেকে কেমন মাতাল মাতাল মনে হচ্ছে তার কাছে। কিন্তু কি মনে করে নীলার ঠোঁটের একপাশে ছোট্ট করে চুমু খেল সে। নীলা চোখ খুলে অবাক দৃষ্টিতে সাদিদের দিকে তাকাল। কেননা নীলা ভেবেছিল সাদিদ আজ তার ঠোঁটে চুমু খেয়েই ছাড়বে। কিন্তু হঠাৎ কি হল তার? সাদিদ প্রশস্ত হেসে নীলার কপালে গভীর চুমু খেল। নীলাকে শক্ত করে বুকে জড়িয়ে বলল, ভালোবাসি পাখি, ভীষণ ভালোবাসি। নীলা ও সাদিদের পিঠ আঁকড়ে ধরল। ঠোঁটে হাসি নিয়ে সাদিদের কাঁধে মাথা রেখে বলল, আমিও বাসি, ভীষণ ভালোবাসি। চলবে।